মুঙ্গেরের কষ্টহারিণী ঘাটে রোজ সন্ধ্যায় আমার সঙ্গে ললিতবাবুর দেখা হইত। আমি পিসিমার বাড়ি বেড়াইতে গিয়াছিলাম। পশ্চিমের শহরে তাহার পূর্বে কখনো বেড়াইবার অভিজ্ঞতা ছিল না। আমার এক বন্ধু আসিবার সময় বলিয়াছিল, ওখানে জুতোয় কালি দেওয়ার কোনো দরকার হবে না, দেখো। দেখিলাম ব্যাপার তাই বটে। লাল ধুলা মাখিয়া জুতার যে দশা হয় 15 মিনিট রাস্তা চলিবার পর, তাহাতে জুতায় কালি দিবার উৎসাহ ক্রমে কমিয়া গেল। শহরের মধ্যে বা বাহিরে যে কোনো জায়গাতেই যান, সর্বত্র ধুলা। ক্রমে বেড়াইবার উৎসাহ কমিয়া আসিল। তখন সন্ধ্যার পর গঙ্গার ধারেই দেখিলাম বেড়াইবার প্রকৃষ্ট স্থান। এদিক ওদিক বেড়াইয়া কষ্টহারিণীর ঘাটের সিঁড়ির উপর অনেক রাত পর্যন্ত একা বসিয়া থাকিতাম। একদিন পাশে এক প্রৌঢ় বাঙালি ভদ্রলোক আসিয়া বসিলেন। কথায় কথায় আলাপ হইলে জানিলাম তাহার নাম ললিত মোহন ঘোষাল, বাড়ি হুগলি জেলায়, ভবঘুরে লোক। আগে ছিল বর্ধমান টাউনে। ম্যালেরিয়ার স্বাস্থ্যহানি হওয়ায় পশ্চিমে আজ প্রায় 10-12 বৎসর আসিয়া বাস করিতেছেন। ক্রমে ললিতবাবুর সহিত প্রত্যহ দেখা হইত। ঘাটে বসিয়া গল্প করিতাম অনেক রাত পর্যন্ত। একদিন তিনি আসিয়া আমায় বলিলেন, আপনি একজন সাহিত্যিক, এ কথা তো এতদিন আমায় বলেননি। আমি জিজ্ঞাসা করিলাম, কার মুখে শুনলেন আবার এ কথা? সবাই বলছে আপনি সোমবার বেথুন বাজার লাইব্রেরিতে বক্তৃতা দিয়েছিলেন শুনলাম। আমার বাড়িওয়ালার ছেলে ছিল সভায়। হ্যাঁ, হো, তা বটে। বড় আনন্দ হলো আপনার সঙ্গে আলাপ হয়ে। আমিও নিজে একটু আধটু লিখতুম কিনা এই সময়, তাই সাহিত্যিকদের বড় শ্রদ্ধা করি মশাই। আপনি বয়সে ছোট হলেও আমার নমস্য। আমি বিনয়সূচক হাস্য সহকারে বলিলাম, কি যে বলেন। একদিন আসুন না গরিবের বাসায়, লেখাটেখাগুলো আপনাকে দেখাবো। এককালে যথেষ্ট লোকে জানত। আমার উপন্যাসের 2-3টে এডিশন হয়েছে মশাই। শুনিয়া কিছু বিস্মিত হইলাম। বাল্যে আমি তখনকার সময়ের হেন উপন্যাস ছিল না যাহা পড়ি নাই, কিন্তু ললিত ঘোষালের নাম ঔপন্যাসিক হিসেবে কোথাও পাই নাই। কাহারও মুখে শুনিয়াছি বলিয়াও তো মনে হইল না। কৌতূহল বশত একদিন ললিতবাবুর সঙ্গে তার বাসায় গেলাম। স্টেশনের কাছে লাইনের ধারে একটা ছোট পুরনো বাড়ির বাহিরের ঘরে তার বাসা। অতি অপরিষ্কার ঘর, কতকাল যেন ঝাঁট পড়ে নাই। বিছানাপত্র ততোধিক ময়লা, ছেঁড়া তুলো বেরুনো ওয়ারবিহীন বালিশ, ময়লা গামছা ও ঘরে পরিবার ধুতি দেখিয়া মনে হইল ললিতবাবুর বর্তমান অবস্থা আদৌ সচ্ছল নয়। ললিতবাবু আমায় যত্ন করিয়া বসাইলেন, বলিলেন, একটু চা খান দয়া করে, এসেছেন যখন। আতিথ্যের কোনো ত্রুটি হইল না। নিজেই চা করিয়া 2খানা আটার রুটিতে গুড় মাখাইয়া আমাকে খাইতে দিলেন। হুকায় তামাক সাজিয়া আমায় দিতে গেলেন। আমারও সব চলে না শুনিয়া দুঃখিত হইলেন। নিজে তামাক খাওয়া শেষ করিয়া তিনি একখানা পুরনো বাঁধানো খাতা আমার কাছে আনিয়া খুলিলেন। আমার দিকে সলজ্জ হাসিয়া বলিলেন, এই দেখুন না, এই দেখুন, মানে যত কাগজে আমার সমালোচনা বার হয়েছিল আপনাকে দেখাচ্ছি। সাগ্রহে খাতাখানি দেখিতে লাগিলাম। এখন হইতে 20-25 বৎসর পূর্বে, অর্থাৎ ইংরাজি 1910 কি 12 সালের দিকে যেসব খবরের কাগজে এবং মাসিক পত্রিকায় সুনাম অর্জন করিয়াছিলেন, যেমন বঙ্গবাসী, ইংলিশম্যান, হিতবাদী, ভারত মহিলা প্রভৃতি, সেই সব পত্রিকা হইতে তাহার বিভিন্ন পুস্তকের সমালোচনাগুলি কাটিয়া আঠা দিয়া খাতাখানিতে আটিয়া রাখা হইয়াছে। প্রত্যেক টুকরাতে কাগজের নাম ও মাস তারিখ কালো কালি দিয়া হাতে লেখা। টুকরাগুলি বিবর্ণ, হলদে ও জীর্ণ হইয়া গিয়াছে, কিন্তু খুব বেশি ধুলাবালি পড়ে নাই তাহাদের উপর। দেখিয়া মনে হয় খাতাখানির প্রতি যথেষ্ট যত্ন নেওয়া হয় ও মাঝে মাঝে ঝাড়ামোছাও করা হয়। ললিতবাবু প্রত্যেকটি আমায় পড়িয়া শোনাইতে লাগিলেন। দেখিলাম তাহার বইয়ের এককালে ভালো সমালোচনা বাহির হইয়াছিল। পড়িতে পড়িতে গর্বে ও আনন্দে তাহার মুখ চোখের ভাবই যেন বদলাইয়া গেল। একখানা ইংরাজি কাগজে তাহাকে বঙ্কিমচন্দ্রের সমকক্ষ বলা হইয়াছে, তবে ইংরাজ সম্পাদিত ইংরাজি কাগজ। বলা বাহুল্য, তাহাদের যেমন জ্ঞান বঙ্কিমচন্দ্র সম্বন্ধে, তেমনি জ্ঞান ললিত ঘোষাল সম্বন্ধে। উঠিব উঠিব করিতেছি, এমন সময় ললিতবাবু বলিলেন, 2খানা বই লিখে রেখেছি, অনেক দিন হলো,
মশাই তো কলকাতায় থাকেন, পাবলিশারদের সঙ্গে যথেষ্ট আলাপ, বই দুখানার কিনারা করতে পারেন। প্রধানত তাহারই আগ্রহে পড়িয়া সেদিন দুখানা ভারী মোটা খাতা আমাকে বাসায় বহন করিয়া আনিতে হইল। আসিবার সময় ললিতবাবু বারবার বলিলেন আমি যেন পাণ্ডুলিপি দুখানা ভালো করিয়া পড়িয়া দেখি। কিন্তু বাড়িতে আসিয়া খাতা দুখানি পড়িয়া ললিতবাবুর জন্য আমার কষ্ট হইল। অত্যন্ত সেকেলে ধরনের লেখা, জবরজং ভাষা, সেন্টেন্সগুলো কাঠের পুতুলের ন্যায় নরমচরণ বিরহিত, প্রাণহীন। পুস্তকের শেষ অধ্যায়ে পুণ্যের জয় ও পাপের শাস্তি পাঠকের চোখে আঙ্গুল দিয়ে দেখানো হইয়াছে। এ যুগে এ বই অচল। ললিত ঘোষালকে কথাটা খোলাখুলিভাবে বলিতে পারি নাই। কষ্টহারিণীর ঘাটে ললিতবাবু জিজ্ঞাসা করিলেন, পড়েছেন? কেমন লাগলো? বলিলাম, চমৎকার, একালে অমন লেখা আর দেখা যায় না। কথাটার মধ্যে মিথ্যা ছিল না। ললিতবাবু অত্যধিক খুশি হইয়া বলিলেন, আপনি হলেন গিয়ে নিজে একজন লেখক, সমজদার লোক, আপনাকে কি বুঝিয়ে বলতে হবে এসব? আজকাল লেখা বদলে গিয়েছে মশাই, লিখতে জানেই না। বঙ্কিম, হেমবাবু, নবীন সেন, কি সব মহারথী বলুন দেখি একবার। তা নয় রবি ঠাকুর। ললিতবাবু তাচ্ছিল্য ও বিরক্তির ভঙ্গিতে অন্যদিকে ঘাড় ফেরাইলেন। আমি সমর্থন সূচক মাথা নাড়িলাম। ললিতবাবুর উপন্যাস দুখানি প্রশংসা করিয়া যে ভালো কাজ করি নাই, পরে তাহা বুঝিলাম। দিন নাই রাত নাই ললিতবাবু তাগিদ দিয়া আমাকে অতিষ্ঠ করিয়া তুলিলেন যে উপন্যাস দুখানি কি কিনারা করিলাম। এমনকি সন্ধ্যাবেলায় কষ্টহারিণীর ঘাটে বেড়ানো প্রায় ছাড়িয়া দিতে হইল। 5-6 দিন ললিতবাবুর সঙ্গে দেখা হয় নাই। একদিন আমার বাসায় চাকর বলিল, আপনাকে এক অরত খুঁজছে বাইরে। অরতকে খুঁজিবে? বাহির হইয়া দেখি একটি সুন্দরী যুবতী সলজ্জ সংকোচের সহিত বাসার উঠোনের পেঁপি তলায় দাঁড়াইয়া আছে। সবিষয়ে বলিলাম, কে? মেয়েটি চোখ নিচু করিয়া দেহাতি হিন্দিতে বলিল, ললিতবাবু আপনাকে একবার ডেকেছেন বাবুজি। ললিতবাবু? বেশ, যাব ও বেলা। মেয়েটি চলিয়া গেল। ভাবিলাম, মেয়েটি কে? ললিতবাবুর ঝি নাকি? কখনো সেখানে দেখিয়াছি বলিয়া মনে হইল না। বেশ দেখিতে মেয়েটি। এদেশের হিন্দুস্থানি মেয়েরা সচরাচর যেমন আটোসাটো বরণের হয় তেমন তো বটেই। ফর্সা ধপধপে রং, মুখশ্রীও বেশ লালিত্যপূর্ণ। সন্ধ্যাবেলায় ললিতবাবুর বাসায় গেলাম। ললিতবাবু উনুনে কড়া চাপাইয়া চায়ের জল গরম করিতেছিলেন। জল নামাইয়া দুধ ও ভেলিগুড় মিশাইয়া চা তৈরি করিয়া আমায় খাইতে দিলেন। আমি বলিলাম, একটি মেয়ে গিয়ে আমায় আপনার এখানে আসতে বললে, কদিন ব্যস্ত ছিলাম বলে আসতে পারিনি। ললিতবাবু বলিলেন, ও মনিয়া গিয়েছিল বুঝি? তা এসেছেন, ভালোই করেছেন। আমি ভাবছিলাম কেন আর আসেন না। স্বল্পমাত্র ভূমিকার পর ললিতবাবু আবার বইয়ের কথা পাড়িলেন। জানেন ব্যাপারটা, হাতে একটু টাকার যাচ্ছে। ভাবলাম বই দুখানায় একখানাও যদি লাগিয়ে দিতে পারেন তবে এ সময় কিছু পেলে বড় উপকার হয়। তাই মনিয়াকে ওবেলা আপনার ঠিকানা দিয়ে। তা করেছেন কিছু? বড় বিপদে পড়িলাম দেখিতেছি। ও বইয়ের আমি কি করিয়া কি করিব বুঝিলাম না। সে কথা ললিতবাবুকে বলিতে কিন্তু আমার মন করিল না, কেন কি জানি। বলিলাম, আগে হ্যাঁ, 2-3 জন পাবলিশারকে লিখেছি, এখনো উত্তর পাইনি, পেলেই জানাবো আপনাকে। ললিতবাবু বলিলেন, আপনাকে কষ্ট করে আসতে হবে না, মনিয়া যখন বাড়ি চিনে গেছে ওই পরশু নাগাদ একবার আপনার কাছে যাবে ক্ষণ। মনিয়া বুঝি আপনার এখানে কাজ করে? ললিতবাবু যেন ঢোক গিলিয়া বলিলেন, হ্যাঁ, মনিয়া? হ্যাঁ। আমি সেদিন বিদায় লইয়া আসিলাম। তৃতীয় দিন মনিয়া আমার বাসায় আবার গিয়া হাজির। এদিন আমার কৌতূহল হওয়াতে মনিয়াকে বলিলাম, ললিতবাবুর ওখানে কতদিন আছিস? মনিয়া বেশি কথা বলে না, মুখ না তুলিয়া কি একটা বলিল, ভালো বুঝিতে পারিলাম না। তাহার হাতে 5টি টাকা দিয়া বলিলাম, ললিতবাবুকে গিয়ে বলো কলকাতা থেকে পাঠিয়ে দিয়েছে। মনিয়া টাকা কয়টি লইয়া চলিয়া গেল। ইহার পর দিন কতক ললিতবাবু আমাকে বড় উদ্ব্যস্ত করিয়া তুলিলেন। কোন পাবলিশার তার বই লইতেছে,
কি কথা হইতেছে তাহাদের সঙ্গে ইত্যাদি। বই পড়িয়া রহিয়াছে আমার বাসায়। কলিকাতার বইওয়ালারা এত বোকা নয় যে ওই বইয়ের জন্য অগ্রিম টাকা দিতে চাইবে। মুখে বলিলাম, বই নেবে কিনা তার ঠিক নেই, তবে যদি নেয় তার বায়না স্বরূপ টাকাটা দিয়েছে। ললিতবাবু বুঝিলেন না যে আমার কথা সম্পূর্ণ অর্থহীন। বায়না করা ইহাকে বলে না, বা এ অবস্থায় কেহ বায়নার টাকাও দেয় না। অভাবের দিনে টাকা আসিয়াছে তাহাই যথেষ্ট। কোথা হইতে আসিল, কেন আসিল, অত বুঝিয়া দেখিবার অবসর ও ইচ্ছা তাহার ছিল না। সেই হইতে মাঝে মাঝে তাহাকে 2-1 টাকা পাঠাইয়া দিতাম মনিয়ার হাতে, কারণ মনিয়াকে বাঁধা নিয়মে প্রতি সপ্তাহে আমার বাসায় পাঠাইতে আরম্ভ করিলেন। কষ্টই হইত তাহার কথা ভাবিয়া। প্রৌঢ় হইলেও ললিতবাবু দেখিতে সুপুরুষ। ভালো হোক মন্দ হোক, তিনিও একজন লেখক ছিলেন। আজ অবস্থা খারাপ হইয়া পড়িয়াছে, 3 কুলেও এদিকে কেহ নাই। এই দূর বিদেশে এই বয়সে কে তাহাকে দেখে, কে মুখের দিকে যায়? টাকা কোন প্রকাশক পাঠাইতেছে এ কথা তিনি আমায় মাঝে মাঝে জিজ্ঞাসা করিতেন। আমি কাল্পনিক পুস্তক প্রকাশকের নাম করিতাম, তাহাদের কাল্পনিক চিঠির কথা বলিতাম। কোনো রকমে সে কথা চাপা দিয়া অন্য কথা পারিতাম। শীতের শেষে সেবার মুঙ্গের হইতে চলিয়া আসিলাম। আসিবার পূর্বে ললিতবাবুর খাতা 2খানি তাহাকে ফেরত দিতে গেলাম। তিনি বলিলেন, কি হলো মশাই? বড্ড গোলমাল হয়ে গেল সব। ওদের সে দোকানখানা উঠে গেল, তাইতে ভাইতে ভাইতে গোলযোগ, কেস রুজু হয়েছে। এই অবস্থায় আর ওরা তাই পরশু আমায় খাতা ফেরত পাঠিয়েছে। পুনরায় ঘটনাচক্রে মুঙ্গেরে গেলাম 3 বৎসর পর। গিয়াই সর্বপ্রথমে ললিতবাবুর কথা মনে হইল। কষ্টহারিণীর ঘাটে তাহাকে দেখিতে পাইলাম না। 2-1 জনকে জিজ্ঞাসাও করিলাম ললিতবাবু মুঙ্গেরে আছেন না অন্যত্র চলিয়া গিয়াছেন, কিন্তু বিশেষ কেহ কিছু বলিতে পারিল না। একদিন শহরের বাহিরে টমটম ভাড়া করিয়া বেড়াইতে গিয়াছি। পথে শহর হইতে অন্তত 6-7 মাইল দূরে একটা বড় বাগান বাড়ি দেখিয়া টমটমওয়ালাকে বলিলাম, এ কার বাগান বাড়ি রে? টমটমওয়ালা ভালো বাংলা বলে। আমার কথার উত্তরে সে বলিল, ই বেনিগির ফুল বাড়ি আছে। শুনিয়াই বাগানটা দেখিবার শখ হইল। দেখতে দেয়? हाँ बाबूजी, वहां एक बांगाली बाबू আছে, देखने का ही नहीं देबे। আমার আগ্রহ আরো বাড়িল বাঙালি বাবুর নাম শুনিয়া। টমটম গেটের সামনে দাঁড় করাইয়া বাগানের ভিতরে ঢুকিলাম। অদ্ভুত বাগান দেখিয়াই বুঝিলাম এককালে খুব বড় ও শৌখিন বাগান বাড়ি ছিল। বর্তমানে সে অবস্থা নাই, কিন্তু বনে জঙ্গলে সমাকীর্ণ এই পরিত্যক্ত বাগান বাড়ির বন্য সৌন্দর্য আমাকে বড় মুগ্ধ করিল। গেট হইতে কাকর বিছানো পথটি বাকিয়া চলিয়াছে। গাছপালার আড়ালে যে ভাঙা পুরাতন বাড়ির চুন বালি খসা শ্রীহীন জীর্ণ রূপ দেখা যাইতেছে সেই দিকে। বাগানের সর্বত্র খুব বড় বড় বৃদ্ধ গাছ, প্রধানত বট, অশ্বত্থ, নিম, মেহগিনি, কৃষ্ণচূড়া, ছাতিন ইত্যাদি। গাছগুলির তলায় ঘন ফার্ন ও কাঁটা জঙ্গল। এখানে ওখানে জংলি গোলাপের ঝোপ, কালো পাথরের হাতির মুখ, মকর মুখের পয়ননালী, হাতল ভাঙা লোহার বেঞ্চি, চট ওঠা ঠেস গাঁথা চাতাল। জঙ্গলের নিচে লতায় পাতায় কাঠবেড়ালির লঘুপদে ত্রস্ত যাওয়া আসা, বন্টিয়ার ডাক। বড় বড় গাছের ফাঁক দিয়া সূর্যালোক আসিয়া পড়িয়াছে। একটা পাথরে গাঁথা শুকনো ফোয়ারার ধারে ঘন চামেলির ঝোপ, চামেলি ফুলের মিষ্টি সুবাস। প্রাচীন বট গাছে ডাহুক পাখির ডাক, আর পায়ের নিচের আধ শুকনো লম্বা লম্বা উলু ঘাসের মধ্যে বহুরূপের গতিবিধির খড়মড় শব্দ। সবটা মিলাইয়া একটা নিবিড় শান্তি ও নীরবতা। কোনো বড় লোকের বাগান ছিল এক সময়। বোধহয় অবস্থা খারাপ হইবার জন্য আর বাগান দেখাশোনা করিবার শখ নাই। ফোয়ারার কাছে দাঁড়াইয়া এইসব দেখিতে দেখিতে ঐশ্বর্যের নশ্বরতা লইয়া বেশ একটা গম্ভীর ধরনের প্রবন্ধ, যাহাতে মানুষের ও সমাজের সত্যকার উপকার হয়, হালকা গল্প বা বেশ একটা গম্ভীর ধরনের প্রবন্ধ রচনা করিব ভাবিতেছি। এমন সময় হঠাৎ চমকিয়া উঠিলাম। আমার সামনের কাকরের পথ দিয়ে আসিতেছেন কষ্টহারিণী ঘাটের
সেই লেখক ললিত ঘোষাল। আমি বলিলাম, ললিত বাবু যে, এখানে কিরকম, চিনতে পারেন? ললিতবাবু চিনিতে পারিলেন। আমায় দেখিয়া খুব খুশি হইলেন। আমায় জোর করিয়া বাড়ির দিকে লইয়া চলিলেন। আজ এখানে থাকিতে হইবে, কোনো অসুবিধা নাই, কত কালের পর দেখা, অনেক কথা আছে, ইত্যাদি। বাড়িটা খুবই পুরানো, সামনে খুব বড় রোয়াক বা চাতান। সেখানে আমরা পাথরের বেঞ্চিতে গিয়ে বসিলাম। ললিতবাবুকে বলিলাম, তারপর আপনাকে কত খুঁজেছি, মুঙ্গের শহরে আজ দিন 15 এসেছি, এখানে গড ফরশেকেন জায়গায় কি করে এসে পৌঁছলেন? কিনেছেন নাকি? এখানে আর থাকে কে? ললিতবাবু হাসিয়া বলিলেন, আরে ব্যস্ত হবেন না, সবই দেখতে পাবেন, আপাতত একটু চা খান, দাঁড়ান বলে আসি। ললিতবাবু কাহাকে চায়ের জন্য বলিয়া আসিলেন তখন বুঝি নাই, কিন্তু প্রায় আধ ঘন্টা পরে যে বৃহাবনতা সুন্দরী হিন্দুস্থানী মেয়েটি চা ও পাঁপড় ভাজা আনিয়া আমাদের সামনে রাখিল, তাহাকে দেখিয়া চিনিলাম। ললিতবাবু বলিলেন, চিনেছেন কে? হ্যাঁ, ও তো সেই মনিয়া, ও তাহলে এখনো আপনার কাছেই কাজ করে। কথাটা শুনিয়া ললিতবাবু হাসিলেন। মনিয়ার মুখেও সলজ্জ হাসির রেখা ফুটিল। সে অন্যদিকে মুখ ফিরাইল। ব্যাপার কি, আমার কথার মধ্যে হাসিবার কি আছে ভাবিয়া পাইলাম না। ললিতবাবু বলিলেন, মনিয়া যাও, আর একটু চা দাও আমাদের। মনিয়া চলিয়া গেলে ললিতবাবু আমার দিকে ফিরিয়া বলিলেন, কে কার কাজ করে মশাই? মনিয়াকে আপনি ভালো করে কোনোদিন জানেন না। এই ফুলবাড়ি ওর নিজের, আমি ওর আশ্রয় আছি, এটা ওর বাপের বাড়ি। মনিয়াকে ললিতবাবুর ঝি বলিয়াই জানিতাম, কখনো আমার মনে আসে নাই যে সে ছদ্মবেশিনী রাজকুমারী। সুতরাং কথাটা শুনিয়া তো দস্তুর মতো আশ্চর্য হইলাম। বলিলাম, মুঙ্গেরে যখন থাকতেন আপনি, তখন মনিয়া তো আপনার বাসায় কাজ করত। ললিতবাবু হাসিয়া বলিলেন, কখনো আমার বাসায় কাজ করতে ওকে দেখেছিলেন? আন্দাজ করেছিলেন আপনাকে ডেকে আনতে বলায়, আসল কথা জানতেন না। আসল কথাটা কি, তাড়াতাড়ি বলুন, রহস্যটা কোথায়? মনিয়ার বাবার সঙ্গে ওর মায়ের বিয়ে হয়নি। ওর বাবা মস্ত ধনী জমিদার ছিলেন, ওর মা মজফ্ফরপুর জেলার এক ব্রাহ্মণ গৃহস্থের মেয়ে। এই বাগান বাড়িতে এনে ওর বাবা তাকে তার কাছে রাখেন। মনিয়া ওদের একমাত্র সন্তান। এখন দুজনেই পরলোকগত। মনিয়া এই বাগান বাড়ির মালিক। বুঝলেন কিছু? খুব সোজা কথা। খুব সোজা কথা নয়। মনিয়ার সঙ্গে আপনার কিভাবে আলাপ? আপনি বা এখানে থাকেন কেন? মনিয়ার অভিভাবকই বা কে ছিল? এসব কথা খুব সোজা আর কই। ললিতবাবু বলিলেন, সে আরো সোজা কথা। আমি মনিয়ার বাবার প্রাইভেট সেক্রেটারি ছিলাম। তার মৃত্যুর পরে আমি এখন মনিয়ার অভিভাবক। আরো একজন অছি আছেন, মুঙ্গেরের উকিলবাবু, কমলেশ্বরী সহায়। মধ্যে আমাকে ওরা সবাই ষড়যন্ত্র করে তাড়িয়ে দিয়েছিল, তাই মুঙ্গেরে গিয়ে বছর কানেক ছিলুম। মনিয়া প্রায়ই আমার সঙ্গে দেখা করতে যেত। আপনার কাছে ওকে পাঠাতুম বইয়ের দরুন টাকা আনতে। ও নিজেও অনেক সাহায্য করেছে। বলিলাম, ওর বিয়ে হয়নি? ললিতবাবু চুপ করিয়া থাকিয়া বলিলেন, ওর এই ইতিহাস শুনে কে ওকে বিয়ে করবে বলুন? বিশেষত এ দেশ তো জানেন। ইতিমধ্যে সূর্য পশ্চিমে ঢলিয়া পড়িল। বেলা আর বেশি নাই। চামেলি বনের ধারে পাথরের বেঞ্চিতে বসিয়া আমাদের গল্প জমিয়া উঠিয়াছে। এমন সময় মনিয়া আবার চা আনিল। ললিতবাবু বলিলেন, মনিয়া, এ বাবুকে চিনতে পেরেছ? মনিয়া হাসিয়া ঘাড় নাড়িল। কোথায় দেখেছিলে বলো তো? মুঙ্গেরে, ওর বাসায়। পরে আমার দিকে চাহিয়া হাসি মুখে ওর অত্যন্ত দেহাতি হিন্দিতে বলিল, ভালো আছেন বাবুজি? হ্যাঁ, তুমি ভালো আছো মনিয়া? এই সময় ললিতবাবু বলিলেন, রাত্রে কিন্তু থাকতে হবে আপনাকে, আমি দুটো কথা বলবার লোক পাইনি। এসেছেন যদি থাকুন। মনিয়া, তুমিও থাকতে বলো। আমিও তো বলছি, থাকুন বাবুজি, ভারী খুশি হব থাকলে। অগত্যা রাজি হইতে হইল। দেখিলাম মনিয়া সত্যি খুশি হইল। বলিল, রাত্রে আপনি কি খান বাবুজি? উনি পুরি খান, আপনিও তাই খাবেন তো? ভালো করিয়া চাহিয়া দেখিলাম
মনিয়া সত্যই সুন্দরী মেয়ে। হিন্দুস্থানি মেয়ের দেহের গড়ন ও বাঙালি মেয়ের মুখের লাবণ্য, এ দুটির অপূর্ব সমাবেশ হইয়াছে মনিয়াতে। দেহবর্ণ চম্পক গৌর, কাশ্মীরি মেয়ের মতো ঈষৎ গোলাপি, মাথায় ঘন কালো এক ঢাল চুল, বড় বড় চোখ। আমার আশ্বাস পাইয়া মনিয়া উৎসাহের সহিত বাড়ির ভিতরে চলিয়া গেল, সম্ভবত রান্না বান্না করিতে গেল। ললিতবাবু বলিলেন, বড্ড সেবা যত্ন করে আমাকে, মানে খুব। রাত্রে চমৎকার চাঁদ উঠিল। জ্যোৎস্নার আলো বেনিগির ফুলবাড়ির প্রাচীন বট, মেহগিনি ও পাইন গাছের ডালে পড়িয়া সমস্ত উদ্যানটিকে যেন এক রহস্যময় পুরনো দিনের জগতে পরিণত করিল। আমার মনে পড়িল দুটি প্রেমিক প্রেমিকার কথা, মনিয়ার বাবা ও মা। তারা সমাজ সংসারকে তুচ্ছ করিয়া পরস্পরের প্রণয়কে মাত্র সম্বল করিয়া জীবনের দিনগুলি কাটাইয়া গিয়াছেন। মনিয়া আমাদের ডাকিয়া লইয়া গেল খাইবার জন্য। তখন রাত 10টার কম নয়। এই এত বড় বাড়ির নিভৃত রান্নাঘরটিতে বসিয়া মেয়েটি এতগুলি রান্না রাঁধিয়াছে। এক চুপড়ি আটার পুরি ভাজিয়াছে। আগুনের তাতে সুন্দর মুখখানি রাঙা, কপালে বিন্দু বিন্দু ঘাম, দীর্ঘ কালো কেশভাস অবিন্যস্ত। দেখিয়া তাহার উপর কেমন মমতা হইল। মনিয়া কাছে বসিয়া আমাদের যত্ন করিয়া খাওয়াইল। নিজের হাতে ললিতবাবুকে তামাক সাজিয়া দিল, মশলা সুপারি দিয়া গেল। হিন্দুস্থানের দেশে পান খাওয়ার তেমন রেওয়াজ নাই। ললিতবাবুর উপর হিংসা হইল। লোকটা তোফা তোয়াজে আছে। মনিয়ার মতো মেয়ের সেবা যে দিনরাত পায়, তাহার উপর হিংসা হয় বই কি। লোকটার বরাত ভালো। এইভাবে ললিতবাবুর সঙ্গে যে আলাপ পরিচয়ের সূত্র পুনরায় স্থাপিত হইল, আমার 1 বৎসর ব্যাপী মুঙ্গের প্রবাসের মধ্যে সেই সূত্র ধরিয়া অনেক দিন বেনিগির ফুলবাড়িতে গিয়াছি। বারদুই যাইবার পর আমার কৌতূহল বড় বাড়িল। হয়তো আমার সে কৌতূহল অযথা ধরনের, তবুও সম্পূর্ণ স্বাভাবিক। কৌতূহল শুধু এই বিষয়ে যে মনিয়া ও ললিতবাবুর মধ্যে সম্পর্কটি কি। ললিতবাবুর বয়স 52 হইতে পারে, 57 হইতে পারে, 60 বলিলেও দোষ ধরিতে পারা যায় না। মনিয়ার বয়স খুব বেশি হইলে 24-এর বেশি কখনো নয়। পিতা পুত্রীর সম্পর্ক, ছাত্রী শিক্ষকের সম্পর্ক, অভাব পক্ষে ভাই বোনের সম্পর্ক। বয়স হিসেবে তাই হওয়া উচিত, এবং হইলে দেখাই তো খুব ভালো, মানিয়া লইতাম। কিন্তু জগতে যাহা ভালো দেখায়, যাহা হওয়া উচিত, তাহা সবসময় ঘটে না, ইহাই দুঃখ। একদিনের কথা বলি, কি করিয়া প্রথম আমার সন্দেহ হইল। সেদিন ভয়ানক গরম, দারুণ রোদের তাত। বেলা 3টার সময় আমি গিয়াছি ওখানে। গিয়া দেখি মনিয়া ছাড়া আর কেহ নাই বাড়িতে। সে আমায় দেখিয়া প্রায় কাঁদো কাঁদো হইয়া বলিল, বাবুজি, উনি কোথায় বেরিয়ে গিয়েছেন দুপুরের পরে? 1 ঘন্টার মধ্যে ফিরবার কথা, এখনো ফিরলেন না, কি হবে? জিজ্ঞাসা করিয়া শুনিলাম, ললিতবাবু বালিশের জন্য শিমুল তুলা কিনিতে গিয়াছেন নিকটবর্তী কি একটা বস্তিতে। আমি যত মনিয়াকে বোঝাই, তাহার সে কি ব্যাকুলতা, কি উদ্বেগ! বারবার ঘর বাহির করার সে কি চঞ্চল ভঙ্গি! আমি সেদিন মনিয়াকে নতুন দৃষ্টি দিয়া দেখিলাম যেন। সেই একদিন দেখিয়াই আমি স্পষ্ট বুঝিয়াছিলাম, মনিয়া ললিতবাবুকে ভালোবাসে। পিতা পুত্রী নয়, ভাই বোন নয়। নায়িকার মতো ভালো না বাসিলে ঠিক সে জিনিসটি হয় না। চোখে না দেখিলে কি করিয়া তাহা বুঝাইব? তাহার পর ললিতবাবু একদিন আমাকে সামান্য একটু বলিলেন। কথায় কথায় মনিয়ার কথা উঠিলে আমাকে বলিলেন, ও আমার মুখের দিকে চেয়ে ওর দিনগুলো কাটালো। কতবার ভাবি আমার অবর্তমানে ওর যে কি হবে। সমাজে ওর স্থান কোনোদিনই নেই। আমায় ছাড়া ও কাউকে জানে না। ভেবে কষ্ট হয় এক এক সময়। একটি 20-21 বছরের তরুণী যে একজন 55 বছরের বৃদ্ধকে নিবিড়ভাবে ভালোবাসিতে পারে, নিজের চোখে দেখার পূর্বে সে কথা কেহ যদি বলিত, তাহার কথা হাসিয়া উড়াইয়া দিতাম। জীবনের কি রহস্যই বা আমরা জানি। মনিয়ার ভালোবাসা দেখিয়া জীবনের একটি অজ্ঞাত তথ্য জানিয়া বিস্মিত হইলাম। আরো একটি ব্যাপার দেখিলাম, ললিতবাবু সম্পূর্ণ বেকার। একটি কানাকড়ি দিয়াও তিনি মনিয়াকে সাহায্য করিতে অক্ষম, অথচ তাহার যাহা কিছু খরচ সব যোগাইতে হয় মনিয়াকে, এবং সে অম্লান বদনে তাহা এ যাবৎ সরবরাহ করিয়া আসিতেছে।
ললিতবাবু তাহার স্বগ্রামস্থ এক বেকার ভ্রাতুষ্পুত্রকে মাসিক অর্থ সাহায্য করেন। 4-5 বার ললিতবাবু আমাকেই টাকাটা দিয়াছিলেন মানি অর্ডার করিবার জন্য, কারণ তাহাদের এখানে নিকট ডাকঘর নাই, তাহাও মুনিয়ার পয়সায়। ললিতবাবু যখন একা মুঙ্গেরের বাসায় থাকিতেন, তখনকার অপেক্ষায় এখন তাহার চাল অনেক বাড়িয়াছে, পরের পয়সায় আমাদেরও বাড়িত। কথাবার্তার মধ্যেই একদিন ললিতবাবুকে জিজ্ঞাসা করিলাম, মনিয়ার বাবার প্রাইভেট সেক্রেটারি ছিলেন কতদিন, কিভাবে আলাপ হয়? শুনবেন, কলকাতায় যখন বইটই আর কেউ নিতে চায় না, পাবলিশার খুঁজে পাইনি, তখন তো এলাম মুঙ্গেরে, আজ থেকে বছর 12 আগে। বাবু কমলেশ্বরী সহায় এখানকার বড় উকিল। তিনি বললেন একজন বড়লোক মক্কেল বাঙালি সেক্রেটারি খুঁজছে ইংরেজি চিঠিপত্র লেখার জন্য। তাই এখানে এসে মনিয়ার বাবার সঙ্গে দেখা করি। চাকুরিও হয়ে গেল। 7 বছর ছিলাম। মনিয়ার বাবা মারা যাওয়ার পরে আমি এখান থেকে গিয়ে মুঙ্গেরে বাসা করে থাকতাম। সে অবস্থায় আপনি আমায় দেখেছিলেন সেবার। মনিয়া জোর করে আবার নিয়ে এলো এখানে। কি করি বলুন? সত্যই তো, বেচারি ললিতবাবু, কি করিবার ছিল তার? মনিয়াকেও দেখিয়াছি ললিতবাবুকে সে ছায়ার মতো অনুসরণ করে। তাহার এতটুকু কষ্ট বা অসুবিধা, বাস্তব বা কাল্পনিক, দূর করিতে কি ব্যাকুলতা! নিজের চোখে যাহা দেখিতে পাই, তাহাকে অবিশ্বাস করিতে পারি কই? মাস কয়েক যাতায়াতের ফলে ক্রমে আমার মনে হইল যে মনিয়া যতটা করে, ললিতবাবুর দিক হইতে তাহার অর্ধেকও নাই, বরং আরো কম। ললিতবাবু এখানে আছেন যে, তাহার কারণ মনিয়ার উপর তাহার দরদ নয়। তিনি বর্তমানে বেকার। মনিয়া তাহার সব খরচ চালাইতে থাকে এই জন্য। ললিতবাবু মনিয়াকে তাহার ঝি বা পাচিকার মতো ভাবেন, যেন হুকুমের উপর তাকে সর্বদা রাখিয়াছেন। অনেক সময় ভাবটা এরকম দেখান যে তিনি অতি বড় লোক বাঙালি, এখানে যে অবস্থান করিতেছে সে নিতান্ত মনিয়ার উপর কৃপা করিয়া। বেনিগির ফুলবাড়ির প্রাচীন বনস্পতিদের ছায়ায়, চামেলি ঝোপের ধারের হাতল ভাঙা লোহার বেঞ্চিতে বা পুকুরের ভাঙা ঘাটে বসিয়া কতদিন তরুণী মনিয়ার জীবনের এই অদ্ভুত ট্র্যাজেডির কথা চিন্তা করিয়াছি। জগতে কেন এমন ঘটে? অমন সুন্দরী মেয়ে, কত তরুণ প্রেমিক যাহার এককণা অনুগ্রহ পাইবার জন্য অসাধ্য সাধন করিতে রাজি হইতে পারিত, তাহার অদৃষ্টে এ কি দুর্ভোগ! একদিন এই অবস্থায় একা বসিয়া আছি। মনিয়াকে দূরে দেখিতে পাইয়া ডাকিলাম। এই সময়টা সে খানিকক্ষণ আপন মনে বাগানে বেড়ায় যান। মনিয়া কাছে আসিয়া বলিল, এখানে বসে কেন বাবুজি? বেশ বসে আছি। ললিতবাবু উঠেছেন? এখনো ওঠেননি, উনি ঠিক 4টে বাজলে ওঠেন, তারপর চা করব। ললিতবাবুর বৈকালিক নিদ্রা ঘড়ির কাঁটার মতো বাঁধা। নিয়মের এতটুকু ব্যতিক্রম বড় একটা ঘটিতে দেখিলাম না। বেলা পড়িয়া আসিতেছে। মনিয়ার পরনে একখানা হালকা চাপা রঙের শাড়ি, গায়ে হিন্দুস্থানি মেয়েদের মতো কোর্তা, সুগঠিত গৌরবর্ণ বাহু দুটিতে বাজু, কানে বড় বড় কানবালা, কপালে কালো টিপ। হাল ফ্যাশনের বড় একটা ধার ধারে না, দেহাতি মেয়ে, সম্ভবত জানিও না। বলিলাম, বসো মনিয়া। না বাবুজি, দাঁড়িয়ে আছি বেশ, সারাদিন তো বসেই থাকি। তুমি আপন মনে বেড়াও এই সময়টা, না? হ্যাঁ বাবুজি, উনি ঘুমন, আমার কাজকর্ম থাকে না, একটু বেরিয়ে বেড়াই। ঘুমও না বুঝি? না, দুপুরে আমার ঘুম ভালো লাগে না, অভ্যেস নেই বাবুজি। আচ্ছা, এই বাগানে কতদিন আছো? ছেলেবেলা থেকেই। এই তো আমাদের বাড়ি ঘর। বাবা মা ছিলেন যখন, তখন খুব ভালো ছিল। বাবার বাগানের শখ ছিল খুব, নিজের হাতে গাছ পুঁতেছিলেন কত। একটা বট গাছ আছে বাবার হাতে পোঁতা, তার পাতাগুলো জুড়ে ঠোঙার মতো বার হয়। নাকি কৃষ্ণজি দুধ খেতেন বলে বৃন্দাবনে যমুনার ধারে অমনি হতো, বংশীবট বলে এদেশে। আসুন দেখবেন। আমাকে সেই পুকুরের ওপারে বাগানের দক্ষিণ কোণে লইয়া গেল। বনের মধ্যে একটা ছোট বট গাছ, তাহার কচি পাতা পরস্পর জোড়া লাগিয়া ঠিক যেন ঠোঙার মতো। মনিয়া আঙুল দিয়ে দেখাইয়া বলিল, দেখলেন কি তাজ্জব বাবুজি, না? বিস্মিত হইবার মতো মুখ করিয়া বলিলাম, তাজ্জবই বটে, সত্যি। মনিয়া হাত নাড়িয়া উৎসাহের সহিত বলিতে লাগিল, দেখুন,
কতকাল আগে কৃষ্ণজি দুধ খেতেন বলে এখনো পাতাগুলো ওর জোড়া লেগে যায়। এতেও লোকের অবিশ্বাস ঘটে না বলুন বাবুজি? বিজ্ঞের মতো ঘাড় নাড়িয়া বলিলাম, ঠিক বলেছ মনিয়া, খুব ঠিক। উহার সরল বিশ্বাসে হস্তক্ষেপ করিবার আমি কে? জিজ্ঞাসা করিলাম, তোমার বাবা কতদিন মারা গিয়েছেন? 6 বছর বাবুজি। উনি মারা যাওয়ার পর কোথায় ছিলেন? কোথাও না বাবুজি, এখানে। আমার দাইমা আর চাচেরা ভাই সঙ্গে থাকতো। তা ওরা এখন কোথায়? উনি আসাতে চলে গিয়েছে। কি করি বাবু, মুঙ্গেরে বড় কষ্ট পেতেন উনি। বাবা এমন কিছু রেখে যাননি যে সেখানকার সব খরচ দিই, তবে এখানে থাকলে চলে যায় একরকমে। ওর কষ্ট চোখে দেখে থাকতে পারলাম না, তাই নিয়ে এলাম। তোমার ভাই তাতে চটল বুঝি? উফ, ভারী রাগ তাতে। বলে, বাঙালি বাবুকে কেন নিয়ে এলি তুই? আমিও বলেছি, ওর আশা পছন্দ না করো, চলে যাও। আমার বাড়ি, আমি যা ভালো বুঝবো করব। তাই চলে গেল। এখন উনি ছাড়া আমার কেই বা আছে বাবুজি? মনিয়ার চোখ দুটি ছলছল করিয়া উঠিল। মেয়েটি সত্যবাদিনী, তাহার স্পষ্ট সত্য কথা বলিবার সাহস দেখিয়া প্রীত হইলাম। অন্য কথা পারিবার জন্য বলিলাম, গান গাইতে পারো মনিয়া? মনিয়া সলজ্জ কণ্ঠে বলিল, বেশি কিছু না বাবুজি, ওই একটু। গাইবে? গাও না। মনিয়া কি বুঝিল জানি না, বিস্ময়ের দৃষ্টিতে আমার দিকে চাহিয়া প্রতিবাদের সুরে বলিল, বাবুজি, আমি মনিয়ার সহিত প্রেম করিতে চাহি না। মনিয়া আমাকে ভুল বুঝিয়া বসিল, সেভাবে কথাটা বলি নাই আমি। বলিলাম, এখন না হয় সন্ধ্যের সময় করো, ললিতবাবু যদি বলেন তাহলে গাইবে। অতিথির প্রতি উহার কর্তব্য বোধ ও ভদ্রতা বড় ঘরের ঘরানার উপযুক্ত বটে। কি সুন্দরী দেখাইতেছে মনিয়াকে। উহাকে দেখিলেই আমার মনে হয় ও সেকালের মেয়ে, সেকালের বেশভূষায় প্রাচীন উদ্যানের বনস্পতিদের পটভূমিতেই ওকে মানায়। অন্যত্র ও নিতান্ত খাপ ছাড়া। বেলা পড়িয়া আসিতেছে, প্রাচীন বটের ডালে ডাহুক ডাকিতেছে। ললিতবাবুর ঘুম ভাঙিবার সময় হইল। বলিলাম, চলো মনিয়া, 4টে বাজে। সন্ধ্যার পর ললিতবাবুকে বলিয়া মনিয়াকে গান গাওয়াইলাম। ওর এমনি খুব সুরেলা গলা, তবে বিহারি দেশওয়ালি গ্রাম্য সুরের গানই বেশি জানে। বেনিগির ফুলবাড়িতে বড় বড় গাছপালা, মেহগিনি, কৃষ্ণচূড়া, চামেলির বন আমার চক্ষুর সম্মুখ হইতে মুছিয়া গেল গান শুনিতে শুনিতে। আমি যেন অতীত যুগের ভারতে ফিরিয়া গিয়াছি। বানভট্ট কি শূদ্রক বা ওই ধরনের কোনো কবির নায়িকা জীবন্ত হইয়া যেন আমার সামনে বসিয়া সুন্দর হাতটি নাড়িয়া বীণা বাজাইয়া অর্ধমাগধী ভাষায় সঙ্গীত গাহিতেছে। সেদিন জ্যোৎস্না রাতের আলো ছায়ার মধ্যে মনিয়াকে দেখিয়া আমার মনে হইল, কবি বানভট্ট সে যুগের ঠিক এমনই একটি সুন্দরী মেয়েকে দেখিয়া তাহার কাব্যের মহাশ্বেতার কল্পনা করিয়া থাকিবেন। সমগ্র বৃদ্ধ পৃথিবীকে নবযৌবনের সাজে সাজাইবার মায়ামন্ত্র যে ইহাদেরই সুন্দর মুখের স্মিত হাস্য, ইহাদেরই পদ্মপলাশ লোচনের অশ্রুজল। হয়তো তখন আমার বয়স কম ছিল বলিয়াই মনিয়াকে আমার অত ভালো লাগিয়াছিল। এখনো বিহার বা পশ্চিমের কথা মনে হইলে আমার মনের চোখে ভাসিয়া ওঠে বেনিগির ফুলবাড়ি, তার প্রাচীন গাছপালা, চামেলি বন ও রূপসী মনিয়া। মাসখানেক পরে একদিন ললিতবাবু মুঙ্গেরে আমার বাসায় আসিলেন। তাহাকে দেখিয়া খুশি হইয়া বলিলাম, আসুন আসুন ললিতবাবু, কখন এলেন? ললিতবাবু কপালের ঘাম মুছিয়া বলিলেন, এই এলাম মশাই, দেশে যাচ্ছি। একটু বিস্মিত হইয়া বলিলাম, দেশে? হ্যাঁ দেশে, ওখান থেকে চলে এলাম। চলে এলেন? তার মানে মনিয়া কেমন আছে? ললিতবাবু ঝাঁঝের সহিত বলিলেন, ভালোই আছে, আমার পোষালো না, চলে যাচ্ছি। ব্যাপার কি হলো? কি হবে আর কি, আমি কারো হাত তোলা খেয়ে থাকতে পারবো না। হয়েছে কি, আমার বাড়িতে একটা 11.5 টাকার রেভিনিউ মানি অর্ডার পাঠাতে হবে। আজ কদিন ধরেই চাচ্ছি টাকাটা, কবার চাইবো? আমার মান বলে একটা জিনিস আছে তো, আজ দেবো কাল দেবো। আজ ও বেলা নিয়ে এসেছে 5টি টাকা, ছুঁড়ে ফেলে দিলাম। আরে আমার বইয়ের এককালে 3-3টে এডিশন হয়েছে,
আমায় টাকা চেনাতে হবে না। ওদের কি পরিবার, ওদের কি ভদ্রস্থতা আছে মশাই? ভদ্রলোকের খাতির কি বোঝে ছাতুখোর মেরুয়াবাদীর দল? ললিতবাবুর মুখের এ কথায় কিছুদূর পর্যন্ত আমি প্রণয়ীর অভিমান বলিয়া ধরিয়া লইতে পারিতাম হয়তো, কিন্তু তাহার উক্তির সবটা এভাবে গ্রহণ করিতে পারিলাম না। তাহার চরিত্র ও মেজাজের ওপর আমার অশ্রদ্ধা হইয়া গেল। টাকার জন্য আমাকে পূর্বে তিনি কি রকম উদ্ব্যস্ত করিয়া তুলিয়াছিলেন সে কথা মনে পড়িল। আমি বলিলাম, হয়তো মনিয়ার কাছে নেই, এ হতে পারে। নেই তো কি মশাই, 7টা টাকা আর নেই? এর আগেও বাড়িতে টাকা পাঠাবার বেলা এরকমই হয়েছে। তাছাড়া ঠিক সে কথাও নয়, আমার আর ভালো লাগছে না এর ছাতুখোরের দেশে। দেশে গিয়ে মানকচু আর নলেন গুড়ের পায়েস খেয়ে বাঁচি দিন কতক। রাঁধতে পারে কেউ এ দেশে? যা রাঁধবে এক তরকারি, বেগুন বেগুন এই একই তরকারি, পটল পটল একই তরকারি। এদেশে মানুষ আছে রামও? বলিলাম, দেশে কে আছে আপনার? ভাইপো আছে, ভাইপোর স্ত্রী আছে, তাদের ছেলে মেয়েরা আছে, নেই কে? তাদের ফেলে বিদেশে থাকা কি পোষায় এই বয়সে বলুন তো? দেশে থাকলে অভাব কি আমার? এ ছাতুর দেশে আর না, ঢের হয়েছে। হাঁপিয়ে উঠেছে প্রাণ। ঘরের ছেলে ঘরে ফিরে যাই। মনে ভাবিলাম, জিজ্ঞাসা করি, দেশে থাকিলে যদি চলিবার ভাবনা নাই, তবে ভ্রাতুষ্পুত্রটিকে প্রতি মাসে টাকা পাঠানোর কি দরকার হইত এই ছাতুর দেশ হইতে, এবং তাও একটি ছাতুর দেশের সরলা মেয়ের নিকট হইতে ভুলাইয়া লওয়া টাকা? না, লোকটা অকৃতজ্ঞের এক শেষ। চলিয়া গেল দুপুরের ট্রেনে। আমি তুলিয়া দিতে পর্যন্ত গেলাম না, ঘৃণা হইল লোকটার প্রতি। ললিতবাবু চলিয়া যাইবার 2 দিন পরে আমার বাসায় জানালার কাছে বসিয়া আছি। এমন সময় দেখিলাম মনিয়া বাসার সামনে টমটম হইতে নামিতেছে। আমি গিয়া তাহাকে ঘরের মধ্যে আনিয়া বসাইলাম। মনিয়া উদ্বিগ্ন স্বরে বলিল, বাবুজি, উনি কোথায় জানেন? আপনার এখানে এসেছিলেন? ওখান থেকে বেরিয়েছেন আজ 2 দিন হলো। সঙ্গে টাকা কড়ি আছে। উনি তো আপন ভোলা মানুষ। আমার বড্ড ভয় হয়েছে। মুঙ্গের বড় খারাপ জায়গা বাবুজি, সঙ্গে টাকা কড়ি আছে। বিস্মিত হইয়া বলিলাম, টাকা কড়ি কিসের? আমার হাড় ছড়াটা ভেঙে গড়াতে দেবেন বলে সঙ্গে আনলেন আরো 50 টাকা। ওর নিজের কি দরকার আছে বললেন। আর বাগানের বড় চাতালটা যেখানে বসে আপনারা চা খান, ওটা মেরামত করবার জন্য চুন আর সিমেন্ট কিনবার দরকার। তাই কালই ফিরবার কথা ছিল, কিন্তু আজ সকালেও যখন এলেন না, তখন আর স্থির থাকতে পারলাম না। আপনার এখানে আসেননি বাবুজি? ব্যাপার শুনিয়া স্তম্ভিত হইলাম। কেন জানি না, মনিয়াকে ব্যাপারটা খুলিয়া বলিতে পারি নাই। অর্থনষ্টের দুঃখ হইতেও বড় দুঃখ আছে। এই সরলা দেহাতি তরুণীর মনে সে দুঃখ বড় বিষম বাজিত। হয়তো মনিয়ার প্রতি কোনো ধরনের দুর্বলতা ছিল আমার, তাই সে দুঃখের হাত হইতে তাহাকে বাঁচাইলাম। বলিলাম, ললিতবাবু ভাইপোর অসুখের খবর পেয়ে হঠাৎ দেশে চলে গিয়েছেন। আমার ঠিকানায় তার এসেছিল। টাকাটা সঙ্গে নিয়ে গেছেন, খরচপত্রের দরকার আছে বললেন। হাড় ছড়াটা তাড়াতাড়ি দিতে পারেননি, দেশের শ্যাকরাকে দেবেন ভেঙে গড়াতে। ইহার পর আমি বেশি দিন মুঙ্গেরে ছিলাম না। যে কদিন ছিলাম, মনিয়া 6-7 দিন অন্তর আসিয়া ললিতবাবুর কোনো চিঠি আসিল কিনা খবর লইত। বলা বাহুল্য, ললিতবাবু কোনো চিঠি দেন নাই। সেই মাঘ মাসে আমি মুঙ্গের হইতে চলিয়া আসিলাম, এবং তাহার পর প্রায় 5 বছর ওই দিকে যাই নাই। বিগত 1934 সালের বিহার ভূমিকম্পের পর পিসিমাদের দেখিতে আমি আবার মুঙ্গেরে যাই। মুঙ্গেরে পদার্পণ করিয়াই শহরের চেহারা দেখিয়া শিহরিয়া উঠিলাম। সে মুঙ্গের নাই, চারিদিকে ধ্বংসাবশেষের প্রলয় তাণ্ডবের পদচিহ্ন। অবশ্য ভূমিকম্পের পর তখন 3-4 মাস উত্তীর্ণ হইয়া গিয়াছে। সপ্তাহখানেক পরে একদিন কি মনে করিয়া একখানি টমটম ভাড়া করিয়া বেনিগির ফুলবাড়ির দিকে রওনা হইলাম। বেনিগির ফুলবাড়িতে মনিয়াদের সে জরাজীর্ণ বাড়িটা ভূমিকম্পে নিশ্চিহ্ন হইয়া গিয়াছে। মনিয়াও বাঁচিয়া নাই। বাড়ি চাপা পড়িয়া হতভাগিনীর মৃত্যু হইয়াছে। বেনিগির ফুলবাড়ির প্রাচীন বট, মেহগিনি, কৃষ্ণচূড়ার ছায়ায় মহাশ্বেতার বীণার ক্লান্ত সুর কাঁদিয়া কাঁদিয়া চিরদিনের মতো নীরব হইয়া গিয়াছে।
ইহাই সেখানে নিশ্চয় দেখিব ভাবিতে ভাবিতেই যাইতেছিলাম। কিন্তু তাহার বদলে যাহা দেখিলাম তাহার জন্য সত্যই প্রস্তুত ছিলাম না। ফুলবাড়ির সামনে টমটম হইতে নামিলাম। ফটক দিয়া ঢুকিতেই গাছপালার ফাঁক দিয়া চোখে পড়িল বাড়িটা যেন মাটির উপরেই দাঁড়াইয়া আছে। বাগানের ও বাড়ির অবস্থা দেখিয়া জনশূন্য বলিয়াও বোধ হইল না। আরো কিছু অগ্রসর হইয়া শুকনো ফোয়ারাটার ধারে চামেলি বনের কাছে যাইতেই কাছে একটি মেয়েকে গাছের ডালে বাঁধা তারের আলনায় কাপড় মেলিয়া দিতে দেখিয়া থমকিয়া দাঁড়াইলাম। সেই সময় পায়ের শব্দে মেয়েটিও চমকিয়া আমার দিকে পিছন ফিরিয়া চাহিল। দেখিলাম সে মনিয়া। মনিয়ার চেহারার কিছু পরিবর্তন হইয়াছে, একটু মোটা হইয়া গিয়াছে, মুখশ্রী বদলাইয়াছে, তবুও সে এখনো সুন্দরী। বলিলাম, চিনতে পারো মনিয়া? মনিয়ার ডাগর চোখ দুটিতে বিস্ময়ের দৃষ্টি তখনও কাটে নাই। আমার দিকে অল্পক্ষণ চাহিয়া থাকিবার পর উজ্জ্বল মুখে বলিল, বাবুজি, আসুন আসুন, এতদিন কোথায় ছিলেন? সেই চলে গেলেন, আর খোঁজ নেই, খবর নেই। কত ভেবেছি আপনার কথা। এখানে ছিলামই না, দিন কয়েক হলো আবার এসেছি। যে কাণ্ড হয়েছে দেখলুম তোমাদের দেশে। তারপর তুমি ভালো আছো? মনিয়া সুন্দর ভঙ্গিতে ঘাড় নাড়িয়া বলিল, আপনার আশীর্বাদে বাবুজি প্রাণে বেঁচে গিয়েছি সব। এ বাড়িটার বিশেষ কিছু হয়নি। আসুন না, চলুন বাড়িতে। বলিলাম, বাড়িতে তুমি এখন মানে আর কে আছে? আমার দাইমা আর চাচেরা ভাই আছে। পরে সলজ্জ হাসিয়া বলিল, আর উনি আছেন। পরম বিস্ময়ে বলিয়া উঠিলাম, কে? ললিত বাবু? মনিয়া পুনরায় সলজ্জ হাসিয়া চোখ নিচু করিয়া বলিল, আবার কে বাবুজি? সেই তো চলে গেলেন, 2 বছর ছিলেন দেশে। আমার দাইমা আর চাচেরা ভাই আবার এলো, 3 বছরের মাথায় উনি ফিরলেন। মাগো, এমনই রোগা হয়ে গিয়েছেন। বাংলা মুলুকের জল হাওয়া একদম নরম। ওর এতকাল পশ্চিমে বাস, সহ্য হবে কেন? হাতে পয়সা যা নিয়ে গিয়েছিলেন কবে উড়িয়ে বসে আছেন, আমার হাড় ছড়াটা পর্যন্ত। সে যাগ্গে বাবুজি, ওর ওই দাড়ি, চুল, ময়লা কাপড় আর দশা দেখে তো কেঁদে বাঁচিনে। সেই থেকে আছেন। এখন বেশ শরীর সেরেছে, আর দেশে যাওয়ার নামটি মুখে আনতে দিইনে। অবস্থা শুনিয়া মনে হইল ললিতবাবুও বর্তমানে সে কথা মুখে আনিবেন এমন কাঁচা লোক তিনি কখনোই নহেন। বলিলাম, কোথায় উনি? মনিয়া হাসি মুখে বলিল, চলুন, আসুন বাড়িতে বাবুজি, ভারী ভাগ্যে আপনি এলেন। উনি খুব খুশি হবেন আপনাকে দেখে। এখনো ঘুম থেকে ওঠেননি, 4টে বাজলেই উঠবেন, তারপর চা করব। আসুন। প্রাচীন বটের ডালে পুরনো দিনের মতো ডাহুক ডাকিতেছিল। বেনিগির ফুলবাড়ি ঘুমন্ত স্বপ্নপুরী যেন। মনিয়া রাজকুমারী ঘুম ভাঙিয়া সদ্য উঠিয়াছে। সময় এখানে অচল। ললিতবাবু লোকটার ওপর পুনরায় ভয়ানক হিংসা হইল।